ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের সাথে আছি ক্লাসে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল আয়োজিত এবং WHO সহযোগিতায় মুক্তপাঠ অনলাইন ক্লাসে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়ে কথা বলবো, যে কোর্সের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের থার্ড ইয়ারের, সেটা সাবজেক্ট হচ্ছে মিডওয়াইফারি 1। এই সাবজেক্টের উপরে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি সবাই উপকৃত হবেন, মনোযোগ সহকারে সবাই ক্লাসে আসবেন। আমরা এখন তাহলে এই ক্লাসটার বিষয়ে আলোচনা করছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা যেই সাবজেক্টের যে টপিক নিয়ে কথা বলবো, সাবজেক্টটা মিডওয়াইফারি 1 এবং টপিক কনসেপ্ট অফ লেবার। কনসেপ্ট বলতে আমরা বুঝি ধারণা। এই ধারণা বলতে আমাদের এই যে ক্লাসটা আছে এখানে পুরো চিত্রটা লেবারের সম্পর্কে, কে কতটুকু ফ্যাক্টরস কী কী আছে আমরা সব জানবো। যেমন লেবারটা কি, কাকে বলে, তারপরে কি কি ফ্যাক্টরসগুলো এখানে কাজ করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কতটা স্টেজ আছে, কিভাবে লেবারটা হয় সেটা আমরা দেখব। এখন আমরা আসি মেইন ক্লাসে। লেবার মানে আমরা সবাই জানি পরিশ্রম। তো একজন মা যখন লেবারে যায় তার অনেক পরিশ্রম হয়। সেই পরিশ্রমটা কিভাবে হচ্ছে, কিভাবে আমরা পৃথিবীতে একজন মানুষ থেকে আরেকজন মানুষ আসছি সেটা সম্পর্কে আমরা জানবো। এটা একটা সিরিজ অফ ইভেন্ট। আমরা সিরিজ নাটক দেখি, সিরিজ গল্প শুনি, কিন্তু লেবারটা একটা সিরিজ অফ ইভেন্ট, বারে বারে ধাপে ধাপে আসতেছে। টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গানস অফ এ প্রেগনেন্ট লেডি অর মাদার in an effort to expel the viable products of conception from the womb to the exterior through vagina is called labor। অথবা অন্য নামে যদি বলতে যাই, labor is a physiologic process during which the fetus, membrane, umbilical cord and placenta are expelled from the uterus। এটা গেল হলো আমাদের ডেফিনেশন আকারে। যদি আমরা জানতে চাই লেবারটা জিনিসটা কি, এখন এই জিনিসটা দেখতে গেলে আমরা কিছু লক্ষণ বা চিহ্ন দেখলে বুঝবো যে মা লেবারে গেছে বা যায়নি। সাইনগুলো কি হবে? এক নম্বরেই পেইনফুল রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন that increase the frequency, duration and intensity। ব্যথাটা কেমন হবে? রেগুলার হবে ইউটেরাইন কন্ট্রাকশনটা, এবং ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি, ঘন ঘন কতবার আসতেছে, ডিউরেশনটা কত ব্যবধান থাকতেছে, এবং ইন্টেন্সিটি কত তীব্রতা এই ব্যথাটার আছে সেটার উপরে নির্ভর করে আমরা দেখব মা লেবারে সত্যি সত্যি গেছে কিনা। ব্লাড স্টেইন মিউকাস দ্যাট ইজ শো প্রেজেন্ট, progressive dilatation and effacement of the cervix, rupture of the amniotic membrane may be present or not, bulging of the bag of forewater। এগুলো দেখলে আমরা বুঝবো মা লেবারে গেছে। নেক্সট আসি, কি কি ফ্যাক্টরসগুলো লেবারের হতে কাজ করতে, ফ্যাক্টরস রিলেটেড টু লেবার। আমরা প্রথমে মাথায় রাখবো 5টা পি। এই 5টা পি এর আমরা জানবো কোন কোন ফ্যাক্টরগুলো কখন মার সাথে বাচ্চার সাথে কাজ করছে। তাহলে অ্যাটলিস্ট 5 ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য প্রসেস অফ লেবার অ্যান্ড বার্থ। দিজ আর ইজিলি রিমেম্বার্ড অ্যাজ দ্য 5 P's: প্যাসেঞ্জার, দ্যাট মিন্স প্লাসেন্টা অ্যান্ড ফিটাস; প্যাসেজ ওয়ে, বার্থ ক্যানেল; পাওয়ার্স, দ্যাট মিন্স কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশনটা কেমন আছে; পজিশন অফ দ্য মাদার অ্যান্ড ফিটাস অলসো; অ্যান্ড সাইকোলজিক্যাল রেসপন্স। এগুলো ফ্যাক্টরসগুলো লেবারের উপরে কাজ করে। প্রথমে যদি আসি প্যাসেঞ্জার, যে পৃথিবীতে আসছে তাকে, যে ফিটাসটা আসছে তাকে আমরা বলছি প্যাসেঞ্জার। এই প্যাসেঞ্জারটা কিভাবে আসছে, তার পজিশন, প্রেজেন্টেশন কেমন আছে, এগুলো সম্পর্কে আমরা জানব।
The way the passenger or fetus moves through the birth canal is determined by several interacting factors, যেমন size of the fetal head, fetal presentation, fetal lie, fetal attitude and fetal position. Because the placenta must also pass through the birth canal, it can be considered a passenger along with the fetus. তাহলে আমরা কি কি জানলাম? প্যাসেঞ্জারের একটা হলো তার মাথাটা কেমন আছে, কোথায় আছে, সাইজটা কেমন, তার প্রেজেন্টেশন, তার উপস্থিতিটা কেমন আছে, তার লাই মানে শয়ান, সে কেমন করে মায়ের পেটের মধ্যে শুয়ে আছে, তার অ্যাটিটিউডটা কেমন, নমনীয়তা, সে কেমন আছে, মনোভাবটা কেমন আছে, অ্যান্ড পজিশন, কোন পজিশনে আসছে, এগুলো আমরা ভালো করে জানব। আর তার সাথে কে আছে? প্লাসেন্টা, এটাও পাস করবে বার্থ ক্যানেল দিয়ে। সো এরা দুটোই মিলে প্যাসেঞ্জার। ইট ক্যান বি কনসিডার্ড a passenger along with the fetus, that means placenta. However, the placenta rarely impedes the process of labor in normal vaginal birth, except in case of placenta previa. নর্মাল ডেলিভারিতে সবসময়ই আগে বাচ্চাটা হবে, তারপরে প্লাসেন্টা আউট হবে। যদি ইন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া হয় তাহলে বাচ্চার আগেই প্লাসেন্টাটা আসবে, এটা স্বাভাবিক নয়, কিন্তু মাথায় রাখতে হবে যে প্লাসেন্টাও আগে আসতে পারে। সাইজ অফ দ্য ফিটাল হেড, প্রথমে আমরা বলছিলাম বাচ্চার কাকে কাকে আমরা দেখব এই জিনিসটা। তাহলে বাচ্চার মাথাটা সাইজ কেমন আছে সেটা আমাদের নির্ভর করবে বাচ্চাটা ডেলিভারি হতে কতটা সময় লাগবে বা ঠিকমতো আসতে পারবে বা আসবে না। সো দি ফিটাল হেড হ্যাজ এ মেজর ইফেক্ট অন দ্য বার্থ প্রসেস। The fetal skull is composed of two parietal bones, two temporal bones, the frontal bones, the occipital bone, and bones are the united in membranes sutures, that means the sagittal suture, lambdoidal suture, coronal suture and frontal suture. So membrane filled spaces called fontanelles are located where the sutures intersect. During labor, after rupture of the membranes, palpation of the fontanelles and suture during vaginal examination reveals fetal presentation, position and attitude. কারণ বাচ্চার মাথাটাই আসবে স্বাভাবিক ডেলিভারিতে, তার আমরা কি পাবো, তার ফন্টানেলটা ফিল করলেই বুঝবো যে তার মাথাটা আসছে ঠিকই, কিন্তু অবস্থানটা কেমন আছে সেটা আমরা জানতে পারবো। মেমব্রেনটা যদি রাপচার হয়ে যায় ফন্টানেলটা খুব সহজে বোঝা যায় যখন আমরা পারভেজেনাল এক্সামিনেশন করব। এতে করে আমরা কি বুঝতে পারবো, প্রথমেই তার উপস্থিতি, দ্যাট মিন্স প্রেজেন্টেশন, বাচ্চার পজিশন এবং অ্যাটিটিউডটা কেমন আছে খুব ভালো করে বোঝা যায়। Although the size of the fetal shoulders may affect passage, বাচ্চার কাঁধটাও এফেক্ট করে, বাচ্চার যে মায়ের প্যাসেজে আছে, বার্থ ক্যানেল আছে, সেটাকে এফেক্ট করে। Their position can be altered relatively easily during labor, therefore one shoulder may occupy a lower level than the other. কাঁধটা, বাচ্চার মাথাটা ঠিকই আসছে, কাঁধটা যখন আসছে তাহলে একটা উপরের দিকে কাঁধ থাকে আর একটা নিচের দিকে থাকে। এই কাঁধটার উপরেও নির্ভর করে লেবারটা কত তাড়াতাড়ি হবে বা হবে না, এটা আমরা ভালো করে জানবো প্র্যাকটিক্যাল ক্লাসে আশা করি। সো দিস ক্রিয়েটস এ শোল্ডার ডায়ামিটার দ্যাট ইজ স্মলার দ্যান দ্য স্কাল। বাচ্চার মাথার চাইতে শোল্ডারের ডায়ামিটারটা ছোট হবে, তবে না কাঁধটা সুন্দর করে বের হয়ে আসতে পারবে। Facilitating passage through the birth canal, the circumstances of the fetal hips is usually small enough not to create problems. তো আমরা বলছি সবচেয়ে বড় পাটটা মাথা, আর তারপরেরটা কি কাঁধ। কাঁধটা যখন ঠিকমতো বের হয়ে আসলো ইজিলি বডিটা বের হয়ে আসতে পারে এবং হিপটাও বাধাগ্রস্ত হতে পারে আশা মনে করা যায়, কিন্তু আমরা খুবই আশাবাদী এবং এটা প্রত্যক্ষ দেখা যে কখনো এটা আটকায়নি, প্রবলেম সৃষ্টি করে নেই। যখনই মাথাটা বের হয়েছে, কাঁধটা বের হওয়ার পরে
বডিটা ইজিলি বের হয়ে আসে, হিপ কোনো প্রবলেম করে না। এবারে আমরা আসি প্রেজেন্টেশন অফ দ্য ফিটাস। সো ফিটাল প্রেজেন্টেশন কেমন থাকবে, তাহলে আগে এটা জেনে নেই যে কাকে বলে। প্রেজেন্টেশন রেফার্স টু দ্য পার্ট অফ দ্য ফিটাস দ্যাট এন্টার্স দ্য পেলভিক ইনলেট ফার্স্ট অ্যান্ড লিডস থ্রু দ্য বার্থ ক্যানেল ডিউরিং লেবার অ্যাট টার্ম। তার বাচ্চার মাথাটা যখন আসছে, প্রেজেন্টেশন সে মাথা হতে পারে, সেটা ভুরু হতে পারে, ফেস প্রেজেন্টেশন যদি হয়, ব্রিজ হলে বাটক আসতে পারে অথবা পা আসতে পারে, যেটাই আসুক, প্রেজেন্টিং পার্টটা যেটা আসছে পেলভিক ইনলেটে প্রথমে যেটা ঢুকছে সেটাকে আমরা বলবো প্রেজেন্টেশন। অ্যাট বার্থের সময় এক টার্মে যেটা আসছে সেটাকে আমরা ধরে নেব। 3 মেইন প্রেজেন্টেশনস আর, নাম্বার 1 cephalic presentation, that means head coming first. কত পার্সেন্ট হবে? occurring in 96% of birth. Breast presentation, buttocks or feet first, occurring in 3% at birth. And shoulder presentation seen in 1% of birth. এখানে একটু বলে রাখছি, সেফালিক প্রেজেন্টেশনের আমরা সেফালিক ধরে নিলাম, কিন্তু এটারও আবার ভাগ আছে। একটা হলো ভার্টেক্স প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে ফেস এবং ব্রাউ। মেন্টাম যখন চলে আসে বাকিগুলো ঠিক আছে। এবার আসি আমরা প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্টটা কি জিনিস? রেফার্স টু দ্যাট পার্ট অফ দ্য ফিটাল বডি ফার্স্ট ফেল্ড বাই দ্য এক্সামিনিং ফিঙ্গার ডিউরিং এ ভ্যাজাইনাল এক্সামিনেশন। কোন অংশটা আসছে বাচ্চার সেটা আমরা বুঝতে পারবো কী করে? পার ভ্যাজাইনালি এক্সামিনেশন করে এটা বুঝতে পারবো বাচ্চার কোন অংশটা প্রথমে পেলভিক ইনলেটে আসছে। এখানে বাচ্চার প্রেজেন্টেশন কীভাবে হতে পারে এটা আমরা একটু দেখি। ফিটাল প্রেজেন্টেশন একটু দেখি, কত পার্সেন্ট বলছিলাম? সেফালিক প্রেজেন্টেশন 96%। তার আবার 2 রকমের এখানে আমরা দেখছি। একটা ভার্টেক্স প্রেজেন্টেশন, মাথাটার যে অংশটা মায়ের পেলভিক ইনলেটের অ্যান্টেরিয়রলি দিয়ে আছে সেটা হচ্ছে ভার্টেক্স। দ্যাট মিন্স মাথাটা সুন্দর করে অ্যাটিচিউডটা তার কেমন আছে, ফ্লেক্সড হয়ে আছে, করে সুন্দর করে মাথাটা দিয়ে আছে। নেক্সট ছবিটাতে আমরা দেখছি ফেস বা ভুরু, ফেস প্রেজেন্টেশন, মাথায় কিন্তু আসছে, সামনের দিকে মাথায় আছে, কিন্তু সরাসরি ভার্টেক্সটা না দিয়ে মুখটা সামনের দিকে দিয়ে আসছে। নেক্সট ছবি আমরা দেখি শোল্ডার প্রেজেন্টেশন, কাঁধটা দিয়ে আসছে, পেলভিসের উপরে কাঁধ দিয়ে বসে আছে, অথবা ট্রান্সভার্স আড়াআড়ি হয়ে আছে। আমরা কি দেখতে পাচ্ছি? আড়াআড়ি হয়ে বসে আছে। তাহলে ওইটা কি সরাসরি বের হয়ে আসা সম্ভব মায়ের এই প্যাসেজওয়ে দিয়ে? এটা খুবই কঠিন কাজ, পারবে না। এটা গেল শোল্ডার প্রেজেন্টেশন। এটা নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব না। পরের এই যে 3টা জিনিস ছবি আছে, 3টা ছবি ব্রিজ প্রেজেন্টেশনের। ব্রিজের কি হতে পারে? একটা হচ্ছে ফ্রাঙ্ক ব্রিজ, হাত গুটিসুটি করে মাথাটা নিচে করে দিয়ে আসছে, আর পা 2টা লম্বা করে মুখের দিকে দিয়ে আসে। আমরা খুব ভালো করে একটু খেয়াল করি, হাতগুলো দেখেন ভাঁজ করে মুখের সাথে বুকের সাথে রাখছে, কিন্তু পা 2টা লম্বা করে, দিস ইজ ফ্রাঙ্ক ব্রিজ। আর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ব্রিজ, হাত পাও সবগুলো ফ্লেক্সন করে সুন্দর করে পেলভিসের উপরে বসে আছে বাচ্চা। আর আরেকটা হলো ইনকমপ্লিট ব্রিজ, এটা বা ফুটলিং ব্রিজ, বসে আছে, হাত পাও হাতগুলো সব ভাঁজ করে গুটিসুটি, কিন্তু পা একটা নিচে দিয়ে নামায় দিছে। আমরা কি দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি, আশা করি। তাহলে এই অবস্থানগুলো থাকলে এটার আমরা ব্রিজ ডেলিভারি নিজেরা ডেলিভারি করতে পারি, যদি আরও অন্য অন্য পজিশান বা মায়ের কন্ডিশান, বাচ্চার কন্ডিশান ভালো থাকে, তাহলে আমরা নর্মালি মিডওয়াইফরা করতে পারবো। কিন্তু শোল্ডার প্রেজেন্টেশন যেটা আমরা দেখছি, এটা কোনো মতেই সম্ভব না। তাহলে ফিটাল প্রেজেন্টেশন আমরা কত ধরনের হয় এটা আমরা একটু দেখতে পাইছি।
এবারে আসি আমরা যে ফিটাল যে সেপালিক প্রেজেন্টেশন হয়েছিল সেটা থেকে প্রেজেন্টিং পার্ট ইজ ইউজুয়ালি দ্য অক্সিপুট, ইন এ ব্রিজ প্রেজেন্টেশন ইট ইজ দ্য স্যাক্রাম, অ্যান্ড ইন দ্য শোল্ডার প্রেজেন্টেশন ইট ইজ দ্য স্ক্যাপুলা. That means acromion process of the scapula. When the presenting part is the occiput, the presentation is noted as vertex. আমরা already দেখে ফেলছি. So factors that determine the presenting part include fetal lie, fetal attitude, and extension or flexion of the fetal head. এবার আমরা বলবো fetal lie. বাচ্চা শুয়ে আছে কেমন করে, শয়ানগুলা. তাহলে আমরা ও যে শুয়ে আছে মায়ের পেলভিসের উপরে, আমরা একটু আগেই দেখেছি কত ধরন হয়ে শুয়ে থাকতে পারে. লাই সাধারণত দুই রকমের হয়, একটা হলো লং অ্যাক্সিসে থাকতেছে, লম্বা লম্বি থাকে, আর একটা আড়াআড়ি. সো ইন রিলেশন টু দ্য লং অ্যাক্সিস, দ্যাট মিন্স স্পাইন অফ দ্য মাদার্স ফিটাস অ্যান্ড লং অ্যাক্সিস অফ দ্য মাদার্স স্পাইন, সরাসরি এভাবে আসবে. সো two types of lie. Number one, longitudinal or vertical, in which the long axis of the fetus is parallel with the long axis of the mothers, and transverse lie, horizontal or oblique, in which the long axis of the fetus is at a right angle diagonal to the long axis of the mother. So আমরা যদি আড়াআড়ি থাকে সেটাকে আমরা বুঝবো দ্যাট মিন্স ট্রান্সভার্স লাই বা হরিজন্টালি রয়েছে, আর যেটা লম্বালম্বি আছে সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডিনাল অর ভার্টিক্যাল লাই. বাচ্চা শুয়ে আছে কিভাবে মার পেলভিসে, ইউটেরাসের ভিতরে. সো লঙ্গিটিউডিনাল লাই আর আইদার সেপালিক অর ব্রিজ, যে কোনো পজিশনই হতে পারে. সো প্রেজেন্টেশন আইদার সেপালিক অথবা ব্রিজ প্রেজেন্টেশন ডিপেন্ডিং অন দ্য ফিটাল structure that first enters the mother's pelvis. কোনটা মায়ের পেলভিসে আগে আসছে, পা, বাটক না মাথা, যেটা আসছে সেটাকে আমরা কাউন্ট করব. ভ্যাজানাল বার্থ ক্যান নট occur when the fetus stays in a transverse. আগেই বলেছি আমরা যখন ছবিটা দেখছি ট্রান্সভার্স লাইয়ে যদি থাকে, দ্যাট মিন্স শোল্ডার প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা কিছুতেই নর্মাল ডেলিভারি করতে পারবো না. ইট ইজ নট পসিবল টু ভ্যাজানাল বার্থ. An oblique lie is less common and usually converts to a longitudinal or transverse lie during labor. এবার আসি আমরা ফিটাল অ্যাটিটিউড, তার মনোভাব কেমন আছে, কেমন করে আছে মায়ের পেটের মধ্যে, এটা আমরা দেখব. অ্যাটিটিউড ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য ফিটাল বডি পার্টস টু ইচ আদার. যে ফিটাল অ্যাটিটিউডটা কেমন হবে, নমনীয়তা, ও কেমন মনোভাব নিয়ে আসে. মায়ের পেটের মধ্যে যদি মাথাটা এমন করে দিয়ে থাকতো তাহলে কী হতো, মা সুবিধা পেত না, বাচ্চাও ডেলিভারি হওয়া মুশকিল ছিল. লঙ্গিটিউডিনাল আছে কিন্তু এমন করে, তাহলে ওর নমনীয়তা হতে হবে. লাই যদি লঙ্গিটিউডিনাল হয় কিন্তু অ্যাটিটিউডটা কী হবে, এভাবে থাকবে, হাত দুইটা গুটিসুটি করে থাকবে, বুকের সাথে একদম চিনটা এসে লাগবে, থুতনিটা চেস্টের সাথে লাগবে, আর পা যখন ভাঁজ করে রয়েছে এমন করে, হাঁটু দুইটা মায়ের অ্যাবডোমেনের সাথে থাকবে, আর নিচের অংশটা পায়ের ইয়েটা লেগটুকু নিচের দিকে ঝুলে দেবে. দিস ইজ কমন অ্যাটিটিউড. সো ফুল ফ্লেকশন, অ্যাটিটিউড মিন্স সবগুলো পার্টস ফ্লেকশন হয়ে থাকবে, কোনোটা এক্সটেনশন না, হাত এমন না, পাও এমন না, মাথাও এমন না. সো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা আমরা খুব ভালো করে যখন বইতে দেখব বা আর অন্য কোথাও আমরা দেখতে পাই বা প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে আমরা বাচ্চা দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারবো. ঠিক আছে, তাহলে আমরা এটা জানছি অ্যাটিটিউড মানে ফুল ফ্লেকশন, কমপ্লিটলি ফ্লেকশনটাকে আমরা বলবো অ্যাটিটিউড, গুড অ্যাটিটিউড, বাচ্চার অ্যাটিটিউডটা গুড আছে. সো নর্মালি কি থাকে, দি ব্যাক অফ দ্য ফিটাস ইজ রাউন্ডেড সো দ্যাট দ্য চিন ইজ ফ্লেক্সড অন দ্য চেস্ট. আমি দেখাইছি বুকের সাথে থুতনিটা লেগে থাকবে বাচ্চার. থাই আর ফ্লেক্সড, ভাঁজ হয়ে থাকবে অন দ্য অ্যাবডোমেন, পেটের সাথে লেগে থাকবে থাইটা. অ্যান্ড দ্য লেগস আর ফ্লেক্সড অ্যাট দ্য নিস, হাঁটুর থেকে নিচের দিকে সুন্দর করে থাকবে, ফ্লেক্স হয়ে থাকবে. দি আর্মস আর ক্রসড ওভার দ্য থোরাক্স, হাতের
বাহু দুইটা সুন্দর করে থোরাক্সের উপরে আসবে অ্যান্ড দ্য আম্বিলিক্যাল কর্ড লাইজ বিটুইন দ্য আর্মস অ্যান্ড লেগস। আম্বিলিক্যাল কর্ডটা হাত এবং পায়ের মাঝখান দিয়ে থাকবে, নাহলে চাপ পড়লে কী হবে, হাইপোক্সিয়া হয়ে যাবে, ফিটাল হাইপোক্সিয়া। সো দিস অ্যাটিটিউড ইজ টার্ম জেনারেল ফ্লেকশন, দ্যাট মিনস গুড অ্যাটিটিউড। গুড অ্যাটিটিউড মানে ফুল ফ্লেকশন। আমরা একটু ছবি দেখি ফিটাল অ্যাটিটিউডটা কীভাবে আসে। দুইটা ছবি পাশাপাশি আছে, আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটাতে ফুল ফ্লেকশন আছে, আমরা খুব ভালো করে খেয়াল করব। দেখেন হাত দুইখান সুন্দর করে ভাঁজ করে বুকের উপর দেওয়া আছে, মাথাটা ভাঁজ করে চেস্টের সাথে লাগানো আছে, থাইটা ভাঁজ করে, হাঁটুটা ভাঁজ করে পেটের সাথে লাগাই রাখছে, পাও দুইটা সুন্দর করে নিচের দিকে নামায় দিয়েছে। ঠিক আছে, সবগুলো পার্ট একটা পার্ট আরেকটার সাথে সুন্দর করে ভাঁজ হয়ে একটা আরেকটার সাথে লেগে আছে। আর পাশাপাশি আরেকটা ছবি দেখেন, এটা ফ্লেকশন হয়নি, মাথাটা কি করছে, টান টান করে, গলাটা টান করে দিয়ে আছে যে ও নামবে না, নামতে চাচ্ছে কিন্তু ভাঁজ করে না, সোজাসুজি টান করে। বাকি অঙ্গগুলো ভাঁজ আছে, হাত পা ভাঁজ আছে, কিন্তু মাথাটা টান টান করেছে। এটা গুড অ্যাটিটিউড নয়। ঠিক আছে, এটা হলো প্যারাইটাল এক্সটেনশন হয়ে আছে আর ভার্টেক্সটা ফুল ফ্লেকশন হয়েছে, এটা আমরা দেখছি। So deviation from the normal attitude may cause difficulties in childbirth, যেমন in a cephalic presentation fetal head may be extended or flexed, একটু আগে আমরা দেখেছি, in a manner that presents a head diameter that exceeds the limits of the maternal pelvis leading to prolonged labor। এরকম যদি থাকে তাহলে মায়ের লেবারটা যত ঘন্টায় হওয়ার কথা ছিল, লেবারকে আমরা কাউন্ট করব ঘন্টায়, সেই ঘন্টাটা অনেক প্রলং হবে। ফরসেপ অর ভ্যাকুয়াম অ্যাসিস্টেড বার্থ অর সিজারিয়ান বার্থ, এটা দরকার লাগতে পারে। এবার আসি আমরা ডিসেন্ট। বাচ্চা তো নামবে, নিচের দিকে না নামলে তো বাচ্চা কখনোই ডেলিভারি সম্ভব হবে না। সো ডিসেন্ট হতে গেলে, ডিসেন্ট মানে নামা, বাচ্চার মাথাটা নামছে। ফিটাল হেড জার্নি থ্রু দ্য পেলভিস আনটিল ক্রাউনিং, মাথাটা যতক্ষণ পর্যন্ত ক্রাউনিং না হবে অতক্ষণ পর্যন্ত নামতেই আছে, নামতেই আছে। ইভেন বডিও ডেলিভারি হয়ে যাবে পুরোটাই, সেটাও ডিসেন্টের আওতায়। সো পজিশান, এবার আসেন আমরা পজিশান দেখি। পজিশান রেফার্স টু রিলেশনশিপ অফ ফিটাল রেফারেন্স পয়েন্ট টু 1 or 4 quadrants or sides of the mother pelvis। মায়ের পেলভিসটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, রাইট অ্যান্ড লেফট আর অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ভাগ করি, তাহলে বাচ্চার যে অংশটা মায়ের যে কোয়াড্রেন্টের সাথে, অথবা ফিটাল পার্ট যেটা, যে অংশটাই আসছে সেটা, যে অংশটা মায়ের যে সাইডে, রাইট সাইড অথবা লেফট সাইডে, সামনে অথবা পিছনে দিয়ে আসছে, সেটার উপরে নামকরণ হবে। নাম্বার 1 যদি আমরা দেখি, ডিনোমিনেটরটা, ফিটাল পজিশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফলোয়িং ডিনোমিনেটর। 1 নাম্বার ডিনোমিনেটর আমরা দেখব ম্যাটারনাল পেলভিস সাইড, লেফট অ্যান্ড রাইট। ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট অক্সিপুট, মেন্টাম, ব্রাউ অথবা স্যাক্রাম, যে কোনোটাই হতে পারে পজিশন অনুযায়ী, প্রেজেন্টেশন অনুযায়ী। ম্যাটারনাল পেলভিস কোয়াড্রেন্ট অ্যান্টেরিয়রলি, ট্রান্সভার্স অর পোস্টেরিয়রলি, কোনভাবে আসে। আমরা এখন একটা ছবিতে দেখি বাচ্চা কত ধরনের পজিশনে থাকতে পারে। আমরা বলছিলাম মায়ের কোয়াড্রেন্ট, মায়ের পেলভিসটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, প্রথমে লম্বালম্বি রেখা, আড়াআড়ি রেখা, রাইট কোয়াড্রেন্ট, লেফট কোয়াড্রেন্ট। রাইট সাইডে যদি বাচ্চা মাথা আসুক, বাটক আসুক, যেটা দিয়েই আসে, আমরা যেহেতু নর্মাল ডেলিভারি দেখতে যাচ্ছি, তাহলে বাচ্চার মাথাটার অক্সিপুটটা কোথায় দিয়ে আছে। প্রথম ছবিটায় যদি দেখি, অক্সিপুটটা মায়ের পোস্টেরিয়র সাইডে দিয়ে আছে, দেখতে পাচ্ছি আমরা, এইটা হলো মায়ের পোস্টেরিয়র সাইড। সো ওর মাথাটা, অক্সিপুটটা পোস্টেরিয়র সাইডে দিয়ে রাখছে। সো রাইট অক্সিপুটটা পোস্টেরিয়রলি রয়ে গেছে। এই ছবিটাতে লেফট অক্সিপুট মায়ের বাম সাইডে, অক্সিপুটটা দিয়ে আছে ঠিকই,
পোস্টেরিয়র সাইডে অক্সিপিউটটা দিয়ে আছে। সো এটার পজিশনের নাম হবে লেফট অক্সিপিউটো পোস্টেরিয়র। আরেকটা ছবিতে যদি আমরা দেখি, এই ছবিটায় ট্রান্সভার্স হয়ে আছে, অক্সিপিউটটা রাইট সাইডে দিয়ে আছে কিন্তু পোস্টেরিয়রলি দিয়ে আছে। লেফট সাইডেরটাও সেম জিনিস, ও অক্সিপিউটটা আড়াআড়ি করে বাম সাইডে দিয়ে রাখছে। আর নিচের ছবিটা আমরা যদি দেখি, মায়ের রাইট সাইডে আছে সব, কিন্তু এই পাশেগুলো সব রাইট সাইড। রাইট সাইডে অক্সিপিউটটা কোন দিকে দিয়ে আছে? অ্যান্টেরিয়রলি দিয়েছে, মায়ের পেলভিসের মানে সিম্পাইসিস বিউবিসের দিকে মাথার অক্সিপিউটটা দিয়ে আছে। সো পজিশন যখন আমরা পিভি করতেছি তখন বুঝতে পারবো মাথার অক্সিপিউটটা কোন দিকে দেওয়া আছে। রাইট অক্সিপিউটও অ্যান্টেরিয়রলি দিয়েছে। আর লেফট সাইডেরটাও ঠিক তেমনই, লেফট সাইডের অক্সিপিউটটা অ্যান্টেরিয়রলি দিয়ে বসে আছে। সো এই ধরনের পজিশনগুলো আমরা পিভি করলে, এটা বারবার পিভি না করলে এটা বোঝা যাবে না। কনফার্ম হতে হবে বাচ্চার মাথাটা কোন দিকে এবং সামনে পিছনে অথবা রাইট অথবা লেফটে আছে। এগুলো আমরা প্র্যাকটিস করে করে পরীক্ষা করে দেখে আমরা কনফার্ম হব। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি এখন। যদি পজিশন কত রকমের হতে পারে? 6 রকমের। আর সরাসরি যেটা ধরবো সেটা দুইটা দিয়ে 8 রকমের হয়। সো লেফট অক্সিপিউটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিউটো পোস্টেরিয়র, লেফট অক্সিপিউটো ট্রান্সভার্স, রাইট অক্সিপিউটো অ্যান্টেরিয়র, রাইট অক্সিপিউটো পোস্টেরিয়র এবং রাইট অক্সিপিউটো ট্রান্সভার্স। এই পজিশনগুলো আমরা সাধারণত পাই, আর ডাইরেক্টলি অ্যান্টেরিয়র পোস্টেরিয়রই থাকতে পারে। এবার আসি আমরা স্টেশন। এই স্টেশন মানে বাস স্টেশনও না, ট্রেন স্টেশনও না, বাট স্টেশন। তাহলে কী হবে? স্টেশনে আমরা প্যাসেঞ্জারে আগাতে গেছি, ভিআইপি পার্সন আসতেছে, উনি আসছেন, কোন স্টেশনে আছেন, কত দূর আছেন, আমরা বারবার ফোন করে করে জানছি আর কত দূর আছেন, আমাদের এই ভিআইপি গেস্ট কোথায় আছেন, কত দূরে আসছেন, আমরা বারবার পিভি করে মেপে মেপে দেখে ওনার আসন্ন যেই স্টেশনে আসার কথা সেখানে আসছেন কিনা সেটা আমরা কনফার্ম হব। সো স্টেশন জিনিসটা কি? ডিগ্রি অফ এনগেজমেন্ট ফ্রম প্রেজেন্টিং পার্ট টু স্কিয়াল স্পাইন, দ্যাট মিনস স্টেশন 0 মিনস অ্যাট স্কিয়াল স্পাইন। আমরা যদি পেলভিস বোন পড়ে থাকি অবশ্যই জানি যে স্কিয়াল স্পাইনটা আমরা এটা অ্যানাটমিতে পড়ানোর সময় পড়া হয়েছে। ইভেন মিডওয়াইফারি যখন প্রথম শুরু করা হয়েছে তখনও এই পার্টটা পড়ানো হয়ে গেছে। সো পেলভিস বোনের স্কিয়াল স্পাইন আমরা জানি তো সবাই। সো স্কিয়াল স্পাইন বরাবরে যখন মাথাটা নামবে তখন আমরা ধরবো স্টেশন 0। মাইনাস স্টেশন কখন বলবো? অ্যাবভ দ্য স্পাইন অ্যান্ড প্লাস স্টেশন ইজ বিলো দ্য স্পাইন হলে আমরা ধরে নেব স্টেশনটা কোথায় আছে। স্টেশন মানে যিনি আসছেন আমাদের আগন্তুক, উনি কোন স্টেশনে অবস্থান করছেন এখন। আসেন এবার আমরা দেখি তাহলে কিভাবে আমরা মার্ক করব বা মাথায় রাখবো বা রেকর্ড বুকে লিখব সেটা আমরা একবার দেখি। অ্যাট দ্য লেভেল অফ স্কেল স্পাইন 0 স্টেশন, মাইনাস স্টেশন অ্যাবভ দ্য স্কেল স্পাইন, সেটা কত ভাগে ভাগ করা যাবে? -1 to -5 পর্যন্ত। দ্যাট মিনস সেন্টিমিটার, কত সেন্টিমিটার অ্যাবভ দ্য স্কেল স্পাইন আছে অথবা বিলো দ্য স্কেল স্পাইন আছে। মাইনাস চিহ্ন হবে যত উপরে আছে, সেটা স্কেল স্পাইন থেকে -1 সেন্টিমিটার থাকতে পারে, ইভেন -5 সেন্টিমিটার পর্যন্তও থাকতে পারে, একটু এনগেজ হয়নি। সো এটাকে বলবো আমরা আনএনগেজড। আর বিলো স্কেল স্পাইন বলবো প্লাস স্টেশন। যদি আমরা প্লাস বলি তাহলে 1 to মাইনাসের বেলায় যেমন 1 to 5 ছিল, প্লাসের বেলাও +1 to +5 পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে কত নিচে নেমেছে, বাচ্চার মাথা যত নিচে নামবে তত তো আমাদের জন্য ভালো, বাচ্চাটা তাড়াতাড়ি হবে। সো 5 যখন আমরা বলতেছি যে +5, অলরেডি বাচ্চা পেলভিক ফ্লোরে চলে আসে এবং দ্যাট মিন্স তখন দেখা যায় ক্রাউনিং অফ দ্য হেড হয়েছে। যে সময় মাথা এসে আর কখনো সরবে না, ওখান থেকে তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার জন্য মা বারবার প্রেশার দিবে এবং বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সো আমরা ফিটাল স্টেশনটা একটু দেখি।
রিলেশনশিপ অফ দ্য ফিটাল হেড টু মাদার্স পেলভিস, উল্টা আসলো না। আমরা বাচ্চাটা কত দূর স্টেশনে নেমেছে এটা একটু দেখি, আর এটার সাথে আমি একটা ভিডিও দেখাবো পরে, কারণ এখন ভিডিও দেখতে লাগলে ক্লাসের সময়টা অনেকটা চলে যাবে, ওটা অবসর টাইমে দেখে নেবে, আমি ভিডিও দিয়ে দিয়েছি, এটা দেখব। সো আমরা যে আমাদের যিনি অতিথি আসছেন তার স্টেশন উনি কোথায় আছেন তা ভালো করে একটু দেখি। স্কেল স্পাইন বরাবরে 0, তাহলে আমরা 0 দেখতে পাচ্ছি কি, 0টা, দ্যাট মিনস স্কেল স্পাইনটা এখানে আছে, মাথাটা এই বরাবরে নেমে এসেছে, এটাকে আমরা বলবো পাইপারাইটাল ডায়ামিটারটা সুন্দর করে ছোট হয়ে গেছে, ও এনগেজ হয়েছে, ফুললি এনগেজ হয়ে গেছে। আমরা কি দেখতে পাচ্ছি 0 স্টেশন। সো মাথাটা লেভেলটা একদম 0 স্টেশনে নেমে আসছে, স্কেল স্পাইন বরাবরে নামছে, পিভি করে আমরা পাচ্ছি ওর মাথাটা এখানে নেমছে। আর মাইনাসে দেখেন ওর মাথা কোথায় আছে, এখানে থাকবে উপরে, -1, -2, -3 অ্যান্ড সো অন, 5 পর্যন্ত আমরা বলেছি। ঠিক তেমনিভাবে +1, +2, +3, এখানে যদি মাথা নেমে আসতো, তারপরে যদি আরও নেমে আসতো, আমরা বলছি পেলভিক ফ্লোরে চলে আসবে। সো আমরা এটা যখন ডেলিভারি করব প্র্যাকটিক্যালি, তখন বাচ্চা নামছে এবং এক টাইমে একটা সময় দেখা যাবে ক্রাউনিং অফ দ্য হেড হয়ে রয়েছে। তাহলে আমরা খুব ভালো করে খেয়াল করব বাচ্চার অবস্থান কেমন। সো উনি বলতেছেন আই অ্যাম অ্যাট 0 ফ্রম হেয়ার ইটস অল পজিটিভ, আই অ্যাম অন মাই ওয়ে আউট। সো সে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে, ঠিক আছে। এবারে আসি, এগুলো এতক্ষণ যেগুলো কথা বললাম সবগুলো ছিল প্যাসেঞ্জার রিলেটেড। উনি যিনি আসছেন তার সব আদ্যপান্ত, তার পজিশান কেমন, প্রেজেন্টেশন কেমন, অ্যাটিটিউড, লাই এবং উনি কোন স্টেশনে এসে অপেক্ষা করতেছেন সেটা আমরা জানতে পারছি। এবার আমরা জানবো প্যাসেজ ওয়ে, মানে যে পথটা দিয়ে উনি আসছেন প্যাসেজটা কেমন আছে, দ্যাট মিনস ম্যাটারনাল পেলভিস, সেটা কেমন আছে। বার্থ ক্যানেলটা যদি ঠিক না থাকে বোঝায় কেমন করে, যদি বাচ্চার মাথাটা বড় হয়, যদি ওই পথটা ছোট থাকে, যে কোনোটাই হতে পারে। বোনটা যদি রিজিড হয়ে থাকে, সফট টিস্যুগুলো যদি সঠিকভাবে না থাকে, তাহলে বাচ্চা ডেলিভারি হওয়াটা খুবই কষ্টের। সো প্যাসেজওয়ে অর বার্থ ক্যানেল ইজ কম্পোজড অফ দ্য মাদার্স রিজিড বনি পেলভিস অ্যান্ড দ্য সফট টিস্যু অফ দ্য সার্ভিক্স, pelvic floor, vagina and introitus, the external opening of the vagina, এটাকে আমরা বলবো বার্থ ক্যানেল। Although the soft tissues, particularly the muscular layer of the pelvic floor, সেটা কি করতেছে, contribute to vaginal birth of the fetus. The maternal pelvis plays a far greater role in the labor process because the fetus must successfully accommodate itself to this relatively rigid pathways. যে প্যাসেজটা দিয়ে বাচ্চাটা আসছে এটা যদি খুব রিজিড হয় তাহলে বাচ্চাটা বের হওয়াটা খুবই কষ্টকর। এক্ষেত্রে বাচ্চার মাথায় চাপ লাগবে, দেখা যাবে ক্যাপুট হয়েছে, ইভেন সেপাল হেমাটোমা পর্যন্ত হতে পারে। সো দেয়ারফর দি সাইজ অ্যান্ড শেপ অফ দ্য পেলভিক মাস্ট বি ডিটারমাইন্ড বিফোর চাইল্ড বার্থ বিগিনস। বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই আমরা পেলভিসটার মেজারমেন্টটা জেনে নেব। অবশ্যই আমরা পেলভিস পড়ার সময় জানছি, তাই না, যে অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার কতটুকু হবে, তারপরে ট্রান্সভার্স ডায়ামিটার কতটুকু হবে, অবলিক ডায়ামিটার কতটুকু হবে, এগুলো আমরা সব পড়া জিনিস। তো আগে যদি জানি যে এই পেলভিসটার ধরন কেমন আমরা অবশ্যই জানছি, তারপরে একটুখানি রিক্যাপ করার জন্য আমি দিয়েছি কয় ধরনের পেলভিস হতে পারে। নাম্বার 1 গাইনিকয়েড পেলভিস, যেটা আমরা একজন ফিমেলকে আশা করতে পারি বাচ্চাটা হবে, তার যেহেতু গাইনিকয়েড পেলভিসটা সঠিক আছে, সেটা শেপ কেমন হবে, রাউন্ড শেপ। এটা আমরা খুব ভালো করে মাথায় রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসে আইদার এই পরীক্ষার জন্য অথবা লাইসেন্সিং এক্সামিনেশনের জন্য প্রস্তুত থাকবা তোমরা, যে মায়েদের যে পেলভিসটা, ফিমেল পেলভিসটার শেপটা কেমন। নাম্বার 1 রাউন্ড শেপ। অ্যান্ড্রয়েড পেলভিস রিজেম্বলিং দ্য মেল পেলভিস, দিস টাইপ অফ পেলভিস ইজ ফর মেল, অ্যান্ড
হোয়াট ইজ দ্য শেপ অফ দ্যাট পেলভিস ইজ হার্ট শেপ। সো আমরা মাথায় রাখবো শেপগুলো। অ্যানথ্রোপয়েড রিজেম্বলিং দ্য পেলভিস অফ অ্যানথ্রোপয়েড কীভাবে হবে? ওভাল শেপ, অ্যান্টিরোপোস্টারলি ওয়াইড। এটার প্রত্যেকটা অ্যান্টিরোপোস্টারলি যদি ওয়াইড হয় তাহলে সাইডটা চাপ হলে বাচ্চা ওখানে থাকবে কী করে, নামবে কী করে, খুব কষ্টের। প্লাটিপেলয়েড পেলভিস, দ্যাট পেলভিস ইজ ফ্ল্যাট, চ্যাপটা হয়ে রয়েছে, ও তো কেমন করে ওখানে বাচ্চা আসবে। সো ট্রান্সভার্সলি ওয়াইড থাকে। আমরা এই কথাগুলো আগেও পড়ছি, বাট এই মুহূর্তে যেহেতু আমরা মিডওয়াইফারি পড়ছি, খুবই ক্রুশিয়াল আমরা পেলভিসের টাইপগুলো জানতে এবং কত রকমের। এবং একটা পেলভিসের আমরা জানছি, এটাকে আমি স্কেপ করে যাচ্ছি, আবারও ভালো করে পড়ে নিবা তোমরা আশা করি বই দেখে। একটা পেলভিসের ইনলেট আছে, পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি এবং পেলভিক আউটলেট আছে। তো এগুলো আমরা খুব ভালো করে দেখে নিব। আমি এখানে দিয়ে দিয়েছি একটু জানার জন্য, যে তোমরা যেন ভুলে না যাও যে এই জিনিসটা আমরা তো সেই ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, মনে নাই। এখন আমাদের মাথায় রাখতে হবে পেলভিক ক্যাভিটিটার মেজারমেন্ট কেমন, পেলভিক আউটলেটের মেজারমেন্ট কেমন এবং ইনলেটের মেজারমেন্ট কেমন। সো আমি এটাকে স্কেপ করে যাচ্ছি, দিয়ে দিয়েছি ভালো করে পড়ার জন্য, মাথায় রাখবা। নেক্সট ওয়ান, কম্পোনেন্ট বা ফ্যাক্টরস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট মিন্স পাওয়ার, ক্ষমতা, তাই না? কত শক্তি আছে, কার কত শক্তি। সো শক্তি দিয়ে বাচ্চা, আমরা আগে বলছিলাম লেবার, লেবার মানে কি, শ্রম দিতে হবে। তো সেই ক্ষেত্রে শক্তি দিয়ে বাচ্চাটা বের হয়ে আসবে। একটা মানুষ থেকে আর একটা মানুষ পৃথিবীতে আসছে, কতটুকু শক্তির দরকার, কতটুকু পাওয়ারের দরকার। সো ইনভলান্টারি অ্যান্ড ভলান্টারি পাওয়ার্স কম্বাইন্স টু এক্সপেল দ্য ফিটাস অ্যান্ড দ্য প্লাসেন্টা ফ্রম দ্য ইউটেরাস। দুজনই ভিতরে রয়ে গেছে, বলছি না প্যাসেঞ্জার, একজন হলেন বাচ্চা আর একজন হলেন ফুল, দুজনই ভিতরে রয়ে গেছেন। তো দুজন তো বের হবে। এক সময় আদর করে করে নিয়ে নেওয়া হয়েছিল, ইউটেরাস নিয়ে নিয়েছিল আদর করে করে বাচ্চাটাকে তার ভিতরে ঢুকে নিয়েছে। এখন ফর দ্য টাইম বিং কিছুদিন ওখানে রাখার পরে বলছে, তুমি বাবা আমার বাড়ি থেকে বেরো, তুমি আমার বাড়িতে আসছিলে, এবারে তুমি আমার বাড়ি থেকে বেরো। সো বের হওয়ার সময় তাহলে কি এমনি এমনি বের হয়েছে, ও তো বেরোতে চাইবে না, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সো এবারে ধাক্কাটা কতটুকু, কত শক্তিশালী, এই জিনিসটার উপরে নির্ভর করে আমাদের বাচ্চা কত তাড়াতাড়ি হবে বা হবে না, কন্ডিশন কেমন আছে এটা আমরা জানবো। এক নম্বর হলো প্রাইমারি পাওয়ার্স, দ্যাট মিনস সিগন্যাল দ্য বিগিনিং অফ লেবার। ব্যথা শুরু হয়েছে, একটা সিগন্যাল দিল, বাচ্চা হবেই। সো ওয়ান্স দ্য সার্ভিক্স হ্যাজ ডাইলেটেড, ভলান্টারি বিয়ারিং ডাউন এফোর্টস বাই দ্য উম্যান টার্ম দ্য সেকেন্ডারি পাওয়ার্স। এখানে কি হবে ঘটনাটা, অগমেন্ট দ্য ফোর্স অফ দ্য ইনভলান্টারি কন্ট্রাকশন। যে ব্যথাটা আসছিল সেটাকে অগমেন্ট করবে, বারবার আরও তীব্রতা, আরও ডিউরেশনটা বাড়তেই থাকবে। সো টার্ম ইউজ দ্য ডিসক্রাইব দিস ইনভলান্টারি কন্ট্রাকশনস ইনক্লুড কী কী, এক নম্বরে ফ্রিকোয়েন্সি, কতবার করে আসতেছে, টাইম ধরে ধরে আমরা বলবো। লেবার মনিটর বাই পাটোগ্রাফ। সো আমরা যখন পাটোগ্রাফ করবো এটা জানবো। তারপরেও এখনই বলছি ইনভলান্টারি কন্ট্রাকশানস, আমরা বলতেছিলাম যে এই কন্ট্রাকশানটা কতবার আসছে, তাহলে এই কতবার আসছে, কতক্ষণ থাকছে। একটা হলো ফ্রিকোয়েন্সি, কতবার আসছে, আর ডিউরেশান, কতক্ষণ স্থায়ী থাকছে। তাহলে এটা দেখতে লাগলে অবশ্যই আমার মাপার একটা যন্ত্র থাকতে হবে। তাহলে একটা ব্যথা যে আসছে, মায়ের পেটের উপরে আমরা হাত দিয়ে দাঁড়ায় আছি, কতক্ষণ থাকবো, 10 মিনিট। এই 10 মিনিটে একটা করে ব্যথা আসবে আবার চলে যাবে, একটা করে ব্যথা আসবে আবার চলে যাবে। এই আসা এবং যাওয়ার মাঝখানে টাইমটা কতক্ষণ লাগলো, লাস্টিং ফর কত সেকেন্ড, এই জিনিসগুলো আমরা এমনি এমনি তো মুখে বলে মার ব্যথা ভালো আছে, কিন্তু গুড কন্ট্রাকশান কখন বলবো, দিস ইজ দ্য পাওয়ার। একটা বাচ্চাকে বের করার জন্য ক্ষমতাধর, সে শক্তি দিচ্ছে কতটুকু, কয়বার আসছিল, কেমন ছিল, এই ব্যথায় কি বাচ্চা হবে কি না, এগুলো আমরা মাথায় রাখবো। এবং সেইটা আমরা মাপে দেখবো কেমন করে, মায়ের পেটের উপরে সুন্দর করে হাতটা সেট করব এবং 10 মিনিট ধরে দেখব দাঁড়ায় থেকে, দেখে এই 10 মিনিটে কয়টা ব্যথা আসছে এবং এক একটা ব্যথা কতক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন দেখব যে ইনভলন্টারি কন্ট্রাকশন যেটা আসছিল এটার সাথে কি কি জড়িত আছে। একটা হলো ফ্রিকোয়েন্সি, কতবার আসছে, ডিউরেশান কতক্ষণ ছিল, এবং ইন্টেন্সিটি, কত তীব্রতা ছিল, স্ট্রং কতটুকু ছিল। এগুলোর উপরে নির্ভর করে বাচ্চাটা কত তাড়াতাড়ি হবে এটা আমরা অনুমান করতে পারি। দি প্রাইমারি পাওয়ার্স
are responsible for the effacement and dilatation of the cervix and descent of the fetus. So প্রাইমারি পাওয়ার যেটা আমরা বলছিলাম সেটাতে প্রথম কথা আসছে ইফেসমেন্ট, ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, আর আরেকটা হলো বাচ্চাটা কত নিচে নামিছে, ডিসেন্ট অফ দ্য ফিটাস। এখন আমরা যদি বলি যে স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন আসবে এই টার্মগুলো কি, আশা করি আগে হয়তো কখনো শোনোনি বা শুনে থাকলেও থাকতে পারো। আমি একটু ক্লিয়ার করে বলবো। ইফেসমেন্টটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সার্ভিক্সের দুইটা অস আছে, একটা হলো ইন্টারনাল অস আর একটা এক্সটার্নাল অস। সেটা কিভাবে টেকেন আপ হচ্ছে বা শর্ট হচ্ছে এটা আমরা মাথায় রাখবো। সো ইফেসমেন্টটা হলো প্রোগ্রেসিভ শর্টেনিং অফ দ্য সার্ভাইক্যাল অস। সো সেটা কেমন করে হচ্ছে আমরা একটু দেখব, আমরা বোর্ডে দেখি একটু, এটা পড়ে নেব আমরা। এটাকে কত ডিগ্রি অফ ইফেসমেন্ট কীভাবে হয়েছে এটা কিভাবে দেখবে, এক্সপ্রেস করা হয় পার্সেন্টেজ দিয়ে। তোমরা যখন হসপিটালে যাবা পেশেন্টের দেখবা বেডের টিকিট আছে, ওখানে ডাক্তাররা সুন্দর করে লেখে ইফেসমেন্ট 40%, 60%, 80% ওর 100%। সো পার্সেন্টেজ নির্ভর করবে ওইটুকুর উপরে যে সার্ভাইক্যাল ইফেসমেন্টটা কতটুকু অস শর্টেনিং হয়েছে সেটার উপরে নির্ভর করে ইফেসমেন্টটা দেখবে। আর ডাইলেটেশন হচ্ছে সার্ভাইক্যাল ক্যানালে আমরা আঙ্গুলটা ঢুকাবো সার্ভিক্সের ভিতরে, সেটা দিয়ে আমরা পরিমাপ করব কতটুকু খুলেছে। ঠিক আছে, একদম নাও খুলতে পারে অথবা পুরোটাই খুলে যেতে পারে। আমরা যদি এখানে এই ছবিটা দেখি সার্ভাইক্যাল ইফেসমেন্ট, ঠিক আছে, এই ইফেসমেন্টটা কীভাবে হয়েছে, কতটুকু হয়েছিল সার্ভাইক্যাল ইফেসমেন্ট। আমরা যদি 1 নম্বর ছবিটাতে যাই খুব ভালো করে আমরা খেয়াল করি, ইন্টারনাল অস এটা ভিতরেকার, বাইরের অসটাতে কিন্তু সার্ভিক্সে আমরা হাত দিলেই বুঝতে পারি মুখটা খুলে গেছে। ইভেন যদি মা যদি মাল্টিগ্রাভিডা হয়, মাল্টিপ্যারা হয়, তাহলে ওর দেখা যাবে এমনি এমনি 1 সেন্টিমিটার মতন খোলা আছে, কিন্তু প্রাইমারি প্যারাতে এটা হবে না। সো ইন্টারনাল অস আর আরেকটা হলো এক্সটার্নাল অস, দুইটার দূরত্ব দেখতে পেয়েছি আমরা। এটা হলো ইন্টারনাল অস আর এটা হলো এক্সটার্নাল অস, আর এটা তো ভ্যাজাইনাল অরিফিস। আমরা কি খেয়াল করছি? সো এই ইন্টারনাল অস আর এক্সটার্নাল অসের একটা মেজারমেন্ট আছে, একটা লম্বা আছে। দেখো কতটুকু লম্বা হয়েছে, এই লম্বাটুকু পুরোটা। বাচ্চার মাথা যখন নিচে নামছে 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 আস্তে আস্তে এটা শর্ট হতে থাকবে, ছোট হয়ে যাবে। এটা হলো ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স, এটা পুরোটা সার্ভিক্সের ক্যাভিটি, এটার ভিতর দিয়ে ও নেমে আসবে, এই মাথাটা নেমে আসবে। এই নামাটা আমরা দেখব এই অসটা কতটুকু প্রোগ্রেসিভ শর্টেনিং হয়েছে অ্যান্ড থিনিং অফ দ্য সার্ভাইক্যাল ক্যানাল, এই সার্ভিক্সের মুখটা কতটুকু পাতলা হয়েছে এটা আমরা দেখব। আর যদি যার যার প্রতিষ্ঠানে আমরা প্র্যাকটিক্যাল করি সেখানে আরও খুব ভালো করে বুঝব। সেকেন্ড ছবিটা আমরা দেখি, ইন্টারনাল অস। দেখা যাচ্ছে কি উপরের মাথাটা আর এই পাশেটার মাথাটা খুব ভালো করে খেয়াল করব। ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস দুইটার কি পার্থক্য বোঝা যাচ্ছে? এইটুকু আর এইটুকু পার্থক্য নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটার কি হয়েছে, এখান থেকে কতটুকু শর্টেনিং হয়েছে, আর এটারটা পুরোটাই অমনি রয়ে গেছে এখান থেকে এটুকু পর্যন্ত। ঠিক আছে, তাহলে ইন্টারনাল অস আর এক্সটার্নাল অসটা কতটুকু প্রোগ্রেসিভ থিনিং হয়েছে। এবার আসি নাম্বার 3 ছবিতে দেখেন, ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস। বাচ্চার মাথা কিন্তু নিচে নেমে আসছে, নেমে আসতে আসতে এখন দেখেন ইন্টারনাল অস আর এক্সটার্নাল অসের দূরত্ব কতটুকু, এইটুকু। ঠিক আছে, প্রথমটা কতটুকু ছিল, এইটা এখান থেকে এতটুকু, আর এটার কি হয়েছে মাত্র এইটুকু। এবার আসি নেক্সট ছবিটা, খুব ভালো করে দেখেন কি হয়েছে, একদম রাউন্ড হয়ে গেছে না? এখান থেকে দেখেন এটা হলো ইন্টারনাল অস, বাচ্চার মাথা কিন্তু নেমে চলে এসেছে, ওটা কিন্তু নাম ছিল না, একটু এটা এখন কি আকার হয়েছে, একটা বেলুনের আকার হয়ে গেছে। ঠিক আছে, এখান ধরি এখন ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস, এটা একদম বেলুনের মতো হয়ে সুন্দর হয়ে
একটা পার্ট হয়ে গেছে, এই পার্টটা ভ্যাজানাল অরিফিসের সাথে লেগে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানেও কিছুটা গ্যাপ আছে এটাতে, কিন্তু এটাতে পুরোটা বেলুনের মতো হয়ে একদম সার্ভাইকাল ক্যানাল আর ভ্যাজানাল অরিফিস একসাথে হয়ে গেছে। সো দেয়ার ইজ নো রিম এবং একদমই শর্টেনিং হয়ে গেছে, থিনিং অ্যান্ড শর্টেনিং অফ দ্য সার্ভাইকাল ক্যানাল। সো এটা হচ্ছে ইফেসমেন্ট। আমরা যেই ছবিটা এতক্ষণ দেখলাম যে ইন্টারনাল লস এবং এক্সটার্নাল লসের ডাক্তার সাহেবেরা যেটা লিখবেন 40%, 20%, 60%, 80% বা সো অন, সেই পার্সেন্টেজটা আমরা কিভাবে এখন বুঝবো? এখানে এই ছবিতে 4টা ছবির 4 রকম দেখাইছি, আমরা একটুখানি চার্টে 1 মিনিট একটু দেখব যে এইটার ওই পার্সেন্টেজটা কিভাবে আমরা শো করতে পারবো, সেটা পারভেজানাল এক্সামিনেশন করে। এখন আমরা একটু চার্টে দেখি যে আমরা কিভাবে এটাকে বুঝবো। আমরা বলছিলাম প্রোগ্রেসিভ শর্টেনিং অ্যান্ড থিনিং অফ দ্য সার্ভাইকাল ক্যানাল ইফেসমেন্ট। তাহলে ওই 4টা ছবির সাথে আমি একটুখানি ওই পার্সেন্টেজটা দেখানোর জন্য বলছি যে প্রথমে যখন ইন্টারনাল লস আর এক্সটার্নাল লসটা এরকম ছিল আর মাথাটা এখানে ছিল, একটু খোলে নেই। বাচ্চার মাথা যখন এখানে আসছে আস্তে আস্তে এইটা খাটো হতে থাকবে। এই যখন অবস্থা দাঁড়ায় তাহলে ইউটেরাসের সার্ভাইকাল ক্যানাল এরকম হয়, সাধারণত এরকম থাকে। তাহলে এই আঁকাটা যখন এই পর্যন্ত যখন এটা যখন ইন্টারনাল লস আর এটা হলো এক্সটার্নাল লস, ঠিক আছে? এখন যদি তা হয়ে থাকে তাহলে বাচ্চার মাথা রয়েছে এখানে, একটুও ইফেসমেন্ট হয়নি। মাথা যখন এখানে আসছে ও আস্তে আস্তে খাটো হইতে আছে, এরকম ছিল, এতটুক ছিল। মাথা এখানে আসছে খাটো হয়ে এটুক আসছে, দিস ইজ 20%। মাথা যখন এখানে আসছে নেমে এতটুকু ছোট হলো, এটার দূরত্ব কিন্তু কমছে, তাহলে এখানে আসলে এটাকে আমরা বলবো 40% হয়েছে। মাথা যখন এখানে আসছে হতে পারে সেটা 60%। মাথা যখন এখানে আসছে দিস ইজ দ্য ভ্যাজানাল অরিফিস আর 80%, আর যখন এখানে ভ্যাজানাল ফ্লোরে চলে আসছে মাথা এখানে আসছে 80%, আর যখন মাথা একদম ভ্যাজানাল ফ্লোরে চলে আসছে দিস ইজ দ্য 100%। সো প্রোগ্রেসিভ থিনিং হয়ে একসময় এরকম হয়ে গেছে, বেলুনের মতন হয়ে গেছে, আর কোনো রিম নাই, এইটা নাই। এটা আস্তে 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 কমতে আসে কমতে আসে কমতে আসে, এটা একবারে বেলুনের মতো হয়েছে, মাথাটা এখানে চলে আসছে বাচ্চার। সো পার্সেন্টেজ হিসেবে আমরা যদি দেখতে চাই তাহলে পারভেজানালি এক্সামিনেশন করে এইটা কত পাতলা হয়েছে, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে কি আছে, সার্ভাইকাল ক্যানালের কি বলে স্পেসিমেন আছে, সেটা যে শুনে মডেলটা দিয়ে আমরা সুন্দর করে ওই বাচ্চাটার মাথাটা দিয়ে ভালো করে মডেলটা ওর মধ্যে ঢুকায়, কাপড়ের আছে, রাবারের আছে, একদম মানুষের গায়ের মতো স্কিনের মতো আছে, যে প্রতিষ্ঠানে যেমনটা আছে সেটা দিয়ে আমরা এটা মাপার চেষ্টা করব, ঠিক আছে? সো এই পার্সেন্টেজ আমাদের জানা হলো। এখন আমরা আসবো ডাইলেটেশন। প্রথমটা বলছিলাম ইফেসমেন্ট, এবারে আসবো আমরা ডাইলেটেশনে। সার্ভিক্সের 2টা কন্ডিশন, একটা বলছিলাম ইফেসমেন্ট আর একটা বলছি ডাইলেটেশন। সো ডাইলেটেশনটা বলতেছি সার্ভিক্স ইজ এনলার্জমেন্ট অর ওয়াইডেনিং অফ দ্য সার্ভাইকাল ওপেনিং and the cervical canal that occurs once labor has begun. The diameter of the cervix increases from less than 1 cm to full dilatation. That means আমরা ধরে নিই approximately 10 cm to allow birth of a term fetus. When the cervix is fully dilated and it is completed, that means that retracted this one, it cannot longer be palpated. Full cervical dilatation marks the end of the ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে আমরা বলছি 0 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার থেকে শুরু করে 10 সেন্টিমিটার পর্যন্ত না হওয়া পর্যন্ত বাচ্চা আশাই করা যায় না যে বাচ্চা নামবে। সো আমরা এটা ভালো করে খেয়াল করব। ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ লেবার, ইনক্রিজ ইন্ট্রাউটেরাইন প্রেশার কজড বাই কন্ট্রাকশন exerted pressure on the descending fetus and the cervix. When the presenting part of the fetus reaches the perineal floor, mechanical stressing
অফ দ্য সার্ভিক্স অকার্স, কারণ আমরা স্ট্রেসিং হচ্ছে। সো সেক্ষেত্রে এটা রিসেপ্টরগুলো কি করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভ্যাজাইনাল রিট্রাকশন হতে থাকবে, অ্যান্ড দ্যাট কজেস দ্য রিলিজ অফ এন্ডোজেনাস অক্সিটোসিন দ্যাট ট্রিগার্স দ্য ম্যাটার্নাল আর্জ টু বিয়ারিং ডাউন, দ্যাট মিনস ফার্গাসন রিফ্লেক্স জিজ্ঞাসা করা হয়। আমি যেন এটাকে বোল্ড করে দিয়েছি, সবাই মাথায় রাখবা ফার্গাসন রিফ্লেক্স কী জিনিস, পরীক্ষায় যদি থাকে তাহলে বলতে হবে যে এটা কী জিনিস। সো আমি অনেকগুলো কথা পরীক্ষার কথা সংক্রান্ত বলেছি। আমি আশা করি সবাই আমার কথাগুলো শুনতে পাইছো, বা লেকচার যেটা দেওয়া হয়েছে সেটা চোখেও দেখতে পাবা। তো আমি এই ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু কথাগুলো বলছিলাম, এখন আবারও বলছি যে এই পার্টটুকু আমরা পড়ালেখা করলাম, এটা প্রথম পার্ট। এই পার্টের আমাদের সাবজেক্ট বলেছি মিডওয়াইফারি 1, টপিকটা বলতেছিলাম কনসেপ্ট অফ লেবার। প্রথম পার্টের আমার এখনকার মতো এখানেই শেষ করছি। এর আগে শেষ করার আগে তোমাদের সাথে আমি আরেকবার বলতেছি কিছু সামারি হিসাবে আমরা কি কি আলোচনা করছিলাম। একটা বলেছি লেবার জিনিসটা কি, লেবারটার কি কি ফ্যাক্টরসগুলো আছে। ফ্যাক্টর আমি বলছিলাম 5টা পি আছে, এই 5 পি এর একটা পি হচ্ছে প্যাসেঞ্জার, আর একটা পি বলেছি প্যাসেজওয়ে মানে বার্থ ক্যানেল, আর একটা বলেছি পাওয়ার। বাকিগুলো রয়ে গেছে আমরা পড়ব, কিন্তু এখন পর্যন্ত যেটুকু আলোচনা করছি সেই আলোচনার মধ্যেই কিন্তু আমি বলেছি কোন কোন জিনিসগুলো পরীক্ষাতে আসে সাধারণত এবং এটা একান্তই জানা দরকার। সেটা হলো যেমন বোল্ড করে দিয়েছি তোমাদের কথাগুলো, অথবা বলেছি নট অনলি ক্লাস এক্সাম বা হিসাবে ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষাতেও এই প্রশ্নগুলো থাকে। আমি বলবো মনোযোগ সহকারে লেকচারগুলো ভালো করে দেখবে এবং পড়ালেখা করবে। আমাদের প্রথম পার্টের আজকের এখানেই শেষ করতেছি। এই পার্টের যে কথাগুলো আমি বলেছি এর মধ্যে থেকে কোশ্চেন হয়তো পরের পার্টে তোমাদেরকে আমি দিয়ে দেবো বা জিজ্ঞাসা করব। আশা করি সবাই বুঝতে পারছো এবং সেগুলো কমেন্ট বক্সে লিখলে উত্তরগুলো আমরা পাইলে জানবো যে না তোমরা আমাদের কথাগুলো শুনছো বা বুঝেছো। তো আর কিছু বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।